অবশেষে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু এখনও মিলছে না অনেক প্রশ্নের উত্তর। প্রশাসনের 60% বেশি গুপ্তবাহিনীর প্রভাব ছিল প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর তড়িঘড়ি করে কেন ছুটির দিনেই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলো? সেনাপ্রধান যখন তুরস্ক সফরে, তখন রাষ্ট্রপতির বিদায় সামরিক ও রাজনৈতিক অঙ্গনে কী বার্তা দিচ্ছে? যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের সাথে এই পদত্যাগের যোগসূত্র কোথায়? আর ভারতীয় হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর ঢাকায় পা রাখার পরেই কি বাস্তবায়িত হলো নরেন্দ্র মোদীর প্রথম গোপন অ্যাসাইনমেন্ট? মনে আছে সেই ঝড় তোলার কথা? রাষ্ট্রপতি হয়ে নাগরিক সম্বর্ধনায় মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, আমি তো ঝড় উঠাচ্ছি। হ্যাঁ, কি বুঝলাম না। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসেছিলেন, ঝড় তোলার ক্ষমতা তার ছিল, কিন্তু দেশের রাজনৈতিক সংকটের সময় সেই ঝড় তিনি কখনো তোলেননি, বরং ঘাপটি মেরেছিলেন বঙ্গভবনের আলিশান ভবনে। আর ডক্টর ইউনূসের লোকজন যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করতে চেষ্টা করে গেছেন। শেখ হাসিনার আমলে যে শাহাবুদ্দিন সংসদে বলেছিলেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই শাহাবুদ্দিন সেই সংসদেই আবার বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। এত ভোল পাল্টেও গদিটা আর বাঁচাতে পারলেন না শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হয়ে ঝড় তোলার কথা বলেছিলেন, কিন্তু 3 বছর 3 মাস ক্ষমতায় থেকেও সেই ঝড় তুলতে না পারলেও তার বিদায়টা হয়েছে ঝড়ের শেষ পরিণতির মতো। ঝড় যেমন নিম্নচাপে পরিণতি হয়ে বৃষ্টি ঝরিয়ে বিদায় নেয়, ঠিক তেমনি চোখের পানিতে বিদায় নিতে হয়েছে শাহাবুদ্দিনকে। কিন্তু কেন তাকে তড়িঘড়ি করে সরানো হলো? এই উত্তরটা জানতে হলে আমাদের জানতে হবে বেশ কিছু ঘটনা প্রবাহ। গত 20 জুলাই শরিকদের নিয়ে নৈশভোজে বসেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রকাশ্যে আনেন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বিস্ফোরক তথ্য। উপদেষ্টা তাকে জানিয়েছেন ডক্টর ইউনূসের 18 মাসের সরকারের সময় প্রশাসনের 60%-এরও বেশি জায়গা গুপ্তবাহিনীর একক প্রভাব ছিল। যে ওনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস ওনারা দেখেছেন যে কত অসহায়ের মতন ওনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন, এবং উনি বলছেন সরকারের 60%-এর উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু কারা এই গুপ্ত বাহিনী? প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তাদের সাবেক জোটসঙ্গী জামাতকেই। শেখ হাসিনা 16 বছরের দীর্ঘ শাসনামলে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, সামাজিক ও প্রশাসনিক কাঠামোর ভেতরে ছদ্মবেশে সক্রিয় ছিলেন। 2024 সালে 5 আগস্টের ক্ষমতা পরিবর্তনের পর এই বিশাল জনগোষ্ঠী মুহূর্তের মধ্যেই প্রকাশ্যে আসে। অন্তর্বর্তী সরকারে 18.5 মাসে 200টি আসনকে লক্ষ্য করে প্রশাসনে নিজেদের অবস্থান তৈরি করে নেয় দলটি। ডিসি, এসপি, ইউএনও, থানার ওসি থেকে শুরু করে ব্যাংকিং খাত, কৃষি বিভাগ এবং সমাজসেবা অধিদপ্তর সবখানেই তৈরি হয় অদৃশ্য ক্ষমতার নিয়ন্ত্রণ। এমনকি মব সহিংসতা বা চাপ সৃষ্টি করে স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের পদ দখলের অভিযোগও উঠেছিল জামাতের বিরুদ্ধে। প্রশাসনে ব্যাপক প্রভাব তৈরি এবং শত শত কোটি টাকা ব্যয়ের পর জামাত ধরে নিয়েছিল 2026-এর নির্বাচনে ক্ষমতায় বসা তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ব্যালট বাক্সের ফল এলো সম্পূর্ণ উল্টো। জামাতের দীর্ঘদিনের পরিকল্পনা ব্যর্থ হলো। এই গুপ্তবাহিনী কেবল বেসামরিক আমলাতন্ত্রেই আটকে ছিল না, তাদের চোখ ছিল বঙ্গভবনের ওপর।
জামাত যখন প্রশাসনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ফেলেছিল, তখন রাষ্ট্রপতি পদে এমন একজনকে রাখা ছিল বিএনপির জন্য আত্মঘাতী। যে রাষ্ট্রপতি চরম সংকটের মুখে নিজের রাজনৈতিক দলকে ত্যাগ করে টিকে থাকতে পারেন, তিনি যে ভবিষ্যতে জামায়াতের দিকে ঝুঁকে বিএনপি সরকারের পেছন থেকে ছুরি মারবে না, তার গ্যারেন্টি কে দেবে? এখানেই আসে ভারতের ভূমিকা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত বরাবরই তাদের পূর্ব সীমান্তে একটি বন্ধুভাবাপন্ন ও জামায়াতমুক্ত প্রশাসন দেখতে চেয়েছিল। শেখ হাসিনার পতনের পর 5 আগস্টের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামায়াতের যে উত্থান ঘটেছিল, তা নয়াদিল্লির জন্য ছিল বড় ধরনের উদ্বেগ। ভোটে বিএনপির জয় নিশ্চিত করতে ভারতের যে পর্দার আড়ালের ভূমিকা ছিল, তাকে কূটনৈতিক পরিভাষায় বলা হয় কৌশলগত ভারসাম্য বজায় রাখা। কিন্তু নির্বাচনে জেতাই শেষ কথা নয়। ক্ষমতায় টিকে থাকতে এবং সরকার পরিচালনা করতে প্রয়োজন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি বেসামরিক ও সামরিক প্রশাসন। তারেক রহমান হয়তো ভারতের পরামর্শ এবং ওয়াশিংটনের কৌশলগত অবস্থান বুঝে নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দিলেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় সফরে আসছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন এই দূতের বাংলাদেশ সফর কোনো সাধারণ সফর নয়, কিন্তু গোর আসার আগে রাষ্ট্রপতিকে সরানো জরুরি ছিল 3 কারণে। প্রথমত, ওয়াশিংটন কখনোই পছন্দ করে না এমন কোনো দেশকে যেখানে সাংবিধানিক প্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ থাকে। দ্বিতীয়ত, আমেরিকা স্পষ্ট বার্তা দিতে চায় যে অন্তর্বর্তীকালীন সময়ে গড়ে ওঠা গুপ্তবাহিনী দূর করে নির্বাচিত সরকারকে কাজ করতে হবে। তৃতীয়ত, বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর মার্কিন প্রশাসনের কোনো আস্থা ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে সেনাপ্রধানের তুরস্ক সফরের সময়কাল। সেনাপ্রধান যখন তুর্কি সরকারের আমন্ত্রণে আঙ্কারায়, ঠিক তখনই ঢাকায় রাষ্ট্রপতির পদত্যাগ। এটি কি কেবলই কাকতালীয় নাকি সুপরিকল্পিত ঘটনা? রাজনৈতিক মহলে আলোচনা চলছে সেনাপ্রধানের উপস্থিতিতে বঙ্গভবনের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ কোনো সামরিক বা আইনি জটিলতা তৈরি করতে পারত। সেনাপ্রধানের অনুপস্থিতিতে এমন সিদ্ধান্ত কার্যকর করায় যে কোনো প্রতিরোধকে গোড়াতে স্তব্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। সেনাপ্রধান দেশে ফেরার আগে রাষ্ট্রপতিকে বিদায় দিয়ে তারেক রহমান বুঝিয়ে দিলেন বেসামরিক ক্ষমতার লাগাম এখন পুরোপুরি তার হাতে। ছুটির দিনে রাষ্ট্রপতির পদত্যাগ, সেনাপ্রধানের দেশের বাইরে থাকা, ওয়াশিংটনের দূত আসার প্রস্তুতি এবং নয়াদিল্লির গোপন সমর্থন, সবকটি উপাদান মিলে গঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক অপারেশন। প্রশাসনের 60% গুপ্ত বাহিনীর প্রভাব কাটিয়ে তারেক রহমান কি সক্ষম হবেন নিজের পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা করতে, নাকি তৈরি হবে নতুন কোনো জটিলতা? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।